হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের আজকে দ্বিতীয় নম্বর সিকিউটা সলভ করতে যাচ্ছি। এটা হচ্ছে যশোর বোর্ড 2024-এ আসা প্রশ্ন। তো বরাবরের মতো আমি শুধু গ আর ঘটায় এখানে সলভ করবো, আর ক খ পরবর্তীতে আলাদাভাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে কনসেপ্ট থেকে এসছে সেটা হচ্ছে তাপ ইঞ্জিনের কনসেপ্ট থেকে। ইঞ্জিনের দক্ষতা বা ইঞ্জিনের যে তাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এটা আমি আগে তাপ ইঞ্জিনের যে বেসিক কনসেপ্টটা এটা দেখানোর চেষ্টা করি। আমরা জানি যে অনেক ধরনের তাপ ইঞ্জিন আমাদের হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা উপস্থাপন করছে। তো আমাদের প্রাথমিক যে তাপ ইঞ্জিন বা তাপ ইঞ্জিন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি বুঝি, যে একটা ধরো যে ইঞ্জিন থাকবে, এটা হচ্ছে তাপ ইঞ্জিনটা। আর এই ইঞ্জিন কি করবে, মূলত একটা অবস্থান থেকে বা একটা উৎস থেকে তাপ গ্রহণ করবে, তাই না? তো যে পরিমাণ তাপটা গ্রহণ করে সেটা হচ্ছে Q1 পরিমাণ, এবং এই ইঞ্জিনটা একটা গ্রাহকে তাপটা বর্জন করবে। তো যে পরিমাণ তাপটা বর্জন করে সেটার পরিমাণ হচ্ছে Q2। তাহলে এখানে তাপ Q1টা কি? Q1টা হচ্ছে তাপ উৎসের তাপ, কিন্তু তাপ উৎসের তাপ। আচ্ছা, আর কিউটা কি? কিউটা হচ্ছে গ্রাহকের তাপ গ্রাহকের তাপ। ওকে, তাহলে একটা ইঞ্জিন যেটা কিনা একটা উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করতেছে এবং তাপ গ্রাহকে Q2 পরিমাণ তাপ বর্জন করলো, তাহলে ইঞ্জিনের কাছে নিজস্ব বা ওর কর্মটা বা ওর নিজস্ব কাজ কতটুকু হচ্ছে বা ইফেক্টিভ তাপ কতটুকু হচ্ছে, এটা নিশ্চয়ই Q1 মাইনাস Q2 পরিমাণ। ওকে, এখানে অবশ্যই Q1 গ্রেটার দেন Q2 হবে। কেন? কারণ হচ্ছে উৎস থেকে বেশি পরিমাণ তাপ গ্রহণ করবে এবং কিছুটা অংশ ইঞ্জিন কাজে লাগিয়ে বাকিটা কি করবে, তাপ গ্রাহকে তাপটা বর্জন করে দিবে। এজন্য Q1 গ্রেটার দেন Q2। তাহলে এই যে Q1 মাইনাস Q2, এটাই কি ইঞ্জিনের কাজ না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনের যে নিজস্ব কাজটা, এতটুকুই। আচ্ছা, এখন তাহলে আমরা আবার জানি যে এই সাথে সাথে তাপের সাথে সাথে উৎস থেকে কি কি গ্রহণ করতে পারে, তাপমাত্রাটা। আর তাপ গ্রাহকে তাপমাত্রা বর্জন করতে পারে। তাহলে যে তাপমাত্রা, উৎসের তাপমাত্রা হচ্ছে T1 আর গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। এখন আমরা চলে আসবো যে দক্ষতাটা। দক্ষতা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি বা কেন বুঝি, সেটা হচ্ছে যে ইঞ্জিন যতটুকু বেশি কাজ করতে পারবে বা যার ক্ষমতাটা যতটুকু বেশি, কাজ করার ক্ষমতাটা, সেই ইঞ্জিনটার পরিমাণ বা ভালোটা কিন্তু বেশি, সেই ইঞ্জিনটার অবস্থা বা সেই ইঞ্জিনটা বেশি ভালো বলতে পারি। আচ্ছা, তাহলে কর্মদক্ষতার যে ফর্মুলা, এটা আমরা অলরেডি হচ্ছে ছোটবেলা থেকে 9-10 থেকেই দেখে আসতেছি। তারপরেও কর্মদক্ষতা হচ্ছে এটা দ্বারা প্রকাশ করা হয়। আর কর্মদক্ষতার মেইন কনসেপ্টটা কি, যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ইনপুট দিব, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ইনপুট দিব এবং সেই ইনপুটের ভিত্তিতে কতটুকু আউটপুট পেলাম, এটাই হচ্ছে কর্মদক্ষতা। তাহলে এই এই ইঞ্জিনের ক্ষেত্রে আমরা আউটপুটটা কি পাচ্ছি, ডাব্লিউ পরিমাণ কাজ পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি আউটপুটটা হচ্ছে কাজ ডাব্লিউ। আর ইনপুটটা কি? ইনপুটটা আমরা তাপ উৎস থেকে তাপটা নিচ্ছিলাম না, এটাই হচ্ছে আমাদের ইনপুট। তাহলে Q1 হচ্ছে ইনপুট। এখন ডাব্লিউ কে যদি আমরা ভাঙাই লিখি, ডাব্লিউ সমান কি? Q1 মাইনাস Q2। তাহলে Q1 মাইনাস Q2 বাই Q1। এখন এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পাবো? 1 মাইনাস Q2 বাই Q1। এটাই কি আমাদের কর্মদক্ষতা। এখন এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে জাস্ট 100% দিয়ে গুণ দিলেই আমাদের কর্মদক্ষতার পার্সেন্টেজটা পেয়ে যাব। একইভাবে যদি এই ইঞ্জিনটা একটা আদর্শ ইঞ্জিন হয়, লাইক কার্নো ইঞ্জিন সম্পর্কে আমি এখন ডিটেলসে যাচ্ছি না, তবে কার্নো ইঞ্জিন আমরা জানি যে ধরা হয় যে কার্নো ইঞ্জিন একটা আদর্শ ইঞ্জিন। তো যদি আদর্শ ইঞ্জিন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি যে কিউ সমানুপাতিক টি, তাই না? তার মানে কিউ এর পরিমাণ অর্থাৎ তাপের পরিমাণ যদি বাড়ে সেই ক্ষেত্রে তাপমাত্রার পরিমাণও বাড়বে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? Q1 বাই Q2 ইকুয়াল T1 বাই T2। এটা কিন্তু আমরা লিখতে পারি কোন ক্ষেত্রে লিখতে পারি? একটা আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে। নর্মাল ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখতে পারি না, আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কর্মদক্ষতাটা যদি আমরা তুলনা করি, এখানে আমাদের এটা ইকুয়াল, আমরা কিউ এর বদলে টিটা বসাইতে পারি, অর্থাৎ তাপের বদলে তাপমাত্রাটাও বসাইতে পারি। সেক্ষেত্রে আমরা এটার কিন্তু আরেকটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে সেম, প্রসেসটা সেম, 1 মাইনাস T2 বাই T1। আর যদি এটা আমাদের 100% বা শতকরাই বের করতে হয় তাহলে জাস্ট 100% দিয়ে গুণ দিলেই হবে। তাহলে বোঝা গেল যে আমরা হচ্ছে কর্মদক্ষতাটা কিভাবে পাই একটা তাপ ইঞ্জিন থেকে, বা তাপ ইঞ্জিনের আদর্শ ইঞ্জিনের সাথে তাপমাত্রার সাথে সম্পর্ক। ওকে, আমি এখন যশোর বোর্ডের যে প্রশ্নটা আসছিল তাপ ইঞ্জিনের এই কর্মদক্ষতার কনসেপ্ট থেকে, সেটা সলভ করার চেষ্টা করতেছি। এখানে উদ্দীপকটা ছিল একটি তাপ ইঞ্জিন তাপ উৎস হতে 600 কেলভিন তাপমাত্রায়
1100 জুল তাপ গ্রহণ করে এবং 90 কেলভিন তাপমাত্রায় তাপগ্রাহকে 300 জুল তাপ বর্জন করে। তাপ উৎস ও তাপগ্রাহকে তাপমাত্রা বাড়ানো এবং কমানোর ব্যবস্থা আছে। এটাও আমাদের উদ্দীপক। এখানে গ নম্বর প্রশ্নটা কি বলছে যে ইঞ্জিনটির দক্ষতা কত। তাহলে আমরা একটু আগে দেখে আসছি যে দক্ষতা নির্ণয় করতে পারি আমরা দুইটা ফর্মুলা দিয়ে, একটা হচ্ছে তাপের ক্ষেত্রে আর একটা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে। তো এখানে যেহেতু আমাদের কিসের পরিমাণ দেওয়া আছে যে তাপের দুইটা পরিমাণই দেওয়া আছে, যে 1100 জুল তাপ গ্রহণ করে আর 300 জুল তাপ বর্জন করে, তাহলে আমরা তাপের ফর্মুলাটাই নিই। তাহলে আমরা এখানে সলভ করি যে দেওয়া আছে কি দেওয়া আছে, উৎসের তাপ বা গৃহীত তাপও লিখতে পারি আমরা। উৎসের তাপ Q1 ইকুয়াল 1100 জুল, আর হচ্ছে বর্জিত তাপ বা তাপগ্রাহকের তাপ, যে কোনো একটা লিখলেই হবে, বর্জিত তাপ Q2 ইকুয়াল কত, 300 জুল। তাহলে এখানে আমাদের বের করতে বলছে ইটা সমান কত। আমরা জানি কর্মদক্ষতা এটা ইকুয়াল 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। অবশ্যই আমাদের শতকরাটাই বের করতে হয় সবসময়, এটা আমরা জানি। তাহলে মানগুলো বসাই দিই। 1 মাইনাস Q2 এর মান কত, 300 জুল। তাহলে 300 বাই 1100 ইন্টু 100%। ওকে, এখন এটা যদি আমরা হিসাব করি ক্যালকুলেটরে, তাহলে কি পাই, একবারেই হিসাব করতে পারি চাইলে, যে 1 মাইনাস 300 ভাগ 1100, আর এটাকে 100 দিয়ে গুণ করবো, তাহলে পার্সেন্টেজে পেয়ে যাবো। এটা হচ্ছে 72.72%। তাহলে 72, আচ্ছা আমরা 72-এর পরে কি আছে, 7 আছে, তার মানে 72.73%, 72.73%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ ছিল, এবং কর্মদক্ষতা দিয়ে যে ধরনের ম্যাথগুলো আসে অ্যাকচুয়ালি একটু সহজই হয় তাপগতিবিদ্যা থেকে। আচ্ছা, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কর্মদক্ষতা বা তাপ ইঞ্জিনের যে ফর্মুলাগুলো বা কনসেপ্টটা। ওকে, এখন আমরা ঘ নম্বরের দিকে যাই। ঘ নম্বরে আমাদের কি বলছে যে তাপ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী করতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। আচ্ছা, তো এখানে আমাদের আরেকটু বলছে যে নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে প্রত্যাবর্তী। তো প্রত্যাবর্তী বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি বাংলা ভাষায়, এটা হচ্ছে ফিরে আসা। অর্থাৎ যে কোনো জিনিস যদি একই স্থান থেকে গিয়ে আবার যে কোনো রাস্তা হইতে পারে বা যে কোনো জায়গা হইতে পারে ঘুরে ফিরে আবার সেই আগের অবস্থানে ফিরে আসে, তাহলে আমরা কি বলি তাকে, যে এটা প্রত্যাবর্তন করছে, অর্থাৎ আবার আগের অবস্থানে সেম পজিশনে ফিরে আসছে। তো এটা হচ্ছে প্রত্যাবর্তী, প্রত্যাবর্তনটা বোঝায়। আচ্ছা, তো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় ইঞ্জিনের সাথে কি রিলেটেড, আমরা জানি একটি আদর্শ ইঞ্জিন সবসময় কোন ক্রিয়াটা দেখায়, প্রত্যাবর্তী ক্রিয়াটা দেখায়। মানে প্রত্যাবর্তী ক্রিয়ায় ক্ষেত্রে আমরা যে আদর্শ ইঞ্জিনের ফর্মুলাটা দেখলাম, যে তাপ আর তাপমাত্রার মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে কিউ সমানুপাতিক টি। অর্থাৎ এখান থেকে আমরা কি ফর্মুলা পাইছি, Q1 বাই Q2 ইকুয়াল T1 বাই T2। এটা কিন্তু আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়ার বা একটা আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে আমাদের বলছে যে তাপ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী করতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তো আমরা ফার্স্টে লিখি যে প্রত্যাবর্তী হওয়ার শর্তটা, প্রত্যাবর্তী হওয়ার শর্ত এখানে আমরা জানি, লিখে নিতে পারি। আমরা জানি শর্তটা কি, এই যে শর্তটা, Q1 বাই Q2 ইকুয়াল Q1 বাই T2। ওকে, তাহলে এখানে আমাদের Q1 Q2 এর মান সব কিছুই দেওয়া আছে। তাহলে আমরা আগে হিসাব করে দেখব যে Q1 আর Q2 এই যে ইকুয়েশনটা ইকুয়াল T1 বাই T2 এর ইকুয়েশনটা সেম হয় কিনা। তাহলে এখানে Q1 এর মান কত দেওয়া আছে, Q1 1100 জুল, Q2 দেওয়া আছে আমাদের হচ্ছে 300 জুল। T1 কত দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে হচ্ছে 600 কেলভিন, কেলভিনেই আছে, তো আমাদের আর পরিবর্তন করা লাগবে না। আর T2 দেওয়া আছে 90 কেলভিন। উদ্দীপকটা খুবই সহজ, তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানান। আচ্ছা, তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। Q1 1100 বাই Q2 হচ্ছে 300 ইকুয়াল T1 আছে আমাদের 600 বাই 90। তো আমরা এক সাইড যদি হিসাব করি, 1100 বাই 300, 1100 ভাগ হচ্ছে 300, তাহলে কত হয়, এটা হয় হচ্ছে 3.67 ইকুয়াল। এখন এটা হিসাব করে 600 ভাগ 90, এটা কিন্তু 6.67 হলো।
তার মানে 3.67 ইকুয়াল 6.67, এটা কি কখনো হয়? তার মানে এই দুইটা নট ইকুয়াল, অর্থাৎ এই দুইটা প্রাথমিক অবস্থায় প্রত্যাবর্তী না। তার মানে আমরা এটা কোশ্চেন যেহেতু জানতে চাইছে প্রত্যাবর্তী হইতে হলে কি করতে হবে, তার আগে আমাদেরকে তো শিওর হইতে হবে যে আসলে এটা প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী। তার মানে আমরা শিওর হয়ে নিলাম যে এটা প্রত্যাবর্তী ইঞ্জিন না, নয়। ওকে, এখন আমরা দ্বিতীয় ধাপে যাব, সেটা হচ্ছে এই ইঞ্জিনটা প্রত্যাবর্তী হইতে হলে আমাদের কি করতে হবে। তো এখানে আমাদের শর্ত অনুসারে কি করতে হবে, যে এই উভয় সাইডের তাপ আর তাপমাত্রার যে পরিবর্তনটা এটা যেন সমান হয় সেই দিকে আমাদের হচ্ছে আগাইতে হবে। তাহলে যে কোনো আমরা একটা পরিবর্তন করতে পারি, হয় তাপমাত্রা পরিবর্তন করতে পারি অথবা তাপের পরিবর্তনটা করতে পারি। তো আমি এখানে তাপমাত্রার পরিবর্তন নিয়েই ম্যাথটা করতেছি। সেটা হচ্ছে আমরা কি লিখবো এখানে, তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে উৎসের তাপমাত্রাটা পরিবর্তন করব, অর্থাৎ যেটা ছিল T1 এটাকে আমরা পরিবর্তন করতে যাচ্ছি, অর্থাৎ আমরা T1 এর মানটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এটা T-1 হয়ে যাবে। তো আমরা হচ্ছে কি লিখতে পারি এখন, T1 Q1 বাই Q2 ইকুয়াল T1 এর পরিবর্তে কি লিখবো, T-1 বাই T2। তাহলে এখানে আমাদের T1 ড্যাশের মানটা বের করতে হবে, T1 ড্যাশ ইকুয়াল Q1 বাই Q2 ইন্টু T2। বাকিগুলোর মান তো আমরা জানি, Q1 এর মান কত ছিল আমাদের 1100, Q2 এর মান ছিল 300, T2 এর মান ছিল 90। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে 1100 ভাগ 300 ইন্টু 90, আমরা মানটা পাচ্ছি হচ্ছে 330 কেলভিন। 330 কেলভিন। তাহলে আমরা যদি উৎসের তাপমাত্রাটা পরিবর্তন করতে চাই, আমাদের কতটুকু পরিবর্তন করতে হবে, তাপ উৎসের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করতে হবে, আগের যে তাপমাত্রাটা ছিল তার থেকে এতটুকু বিয়োগ দিলেই আমরা যে অ্যান্সারটা পাবো অতটুকু আমাদের পরিবর্তন করা দরকার, তাই না? তাহলে 600 মাইনাস 330 ইকুয়াল কত হয়, 600 থেকে 330 বাদ দিলে থাকে 270 কেলভিন। কি করতে হবে এখানে দেখো তো, তাপমাত্রাটা কি কমছে না, তার মানে কমাইলে আমরা হচ্ছে প্রত্যাবর্তী যে শর্তটা এটা ফিল আপ করতে পারি। তাহলে এতটুকু পরিমাণ 270 কেলভিন হ্রাস করতে হবে বা কমাইতে হবে, হ্রাস করতে হবে। ওকে, তো আমরা একটা হচ্ছে করে ফেললাম যে উৎসের তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে। এখন যদি আমরা তাপগ্রাহকের তাপমাত্রার পরিবর্তনটা করতে চাই তাহলে সেটা কি হবে, গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন ক্ষেত্রে। তাপগ্রাহকের তাপমাত্রা কোনটা, সেটা হচ্ছে T2 কে আমরা পরিবর্তন করে দেখতে যাচ্ছি যে এখানে কি হয়, তাহলে T-2। এখন আমাদের বাকি সব সেম থাকবে, শুধু T2 এর জায়গায় T-2 এর মানটা বের করবো। তাহলে Q1 Q2 ইকুয়াল T1 বাই T-2। এখান থেকে যদি আমরা T-2 এর মানটা বের করি তাহলে আমাদের কি হয়, Q2 বাই Q1 ইন্টু T1। এই মানটা হচ্ছে Q2 হচ্ছে 300 জুল আর Q1 1100 জুল, T1 হচ্ছে 600। তাহলে হিসাব নিকাশ করে কত হয়, 300 বাই 1100 ইন্টু 600, এটা হচ্ছে 163.63, 163.63 কেলভিন। তাপগ্রাহকের তাপমাত্রা আগে কত ছিল, 300 ছিল তাই না, 300 আই গেস। আচ্ছা, এটা কিন্তু ভিন্ন, এটা কিন্তু বাড়ানো লাগতেছে আমাদের। আমাদের হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা কত ছিল, 90 কেলভিন না, তো 90 কেলভিন আমরা পাইছি বেশি, তার মানে কি তাপটা কিন্তু এবার বাড়ানো লাগবে, সরি কমানো লাগবে না। তাহলে 163.63, এটা মাইনাস দিলে কত হয়, এটা মাইনাস দিলে হবে আমাদের 73.64 কেলভিন। তাহলে 73.64 কেলভিন পরিমাণ কি করতে হবে, বৃদ্ধি করতে হবে, এখানে বৃদ্ধি করতে হবে। তাহলে হচ্ছে আমাদের এই দুইটাই অ্যান্সার আমরা পেয়ে গেলাম, যে আমরা যদি উৎসের তাপমাত্রাটা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা তাপ উৎসের যে পরিবর্তনীয় তাপ এটার মান নির্ণয় করে দেখতেছি যে আগের যে তাপটা ছিল তার থেকে কম পরিমাণে আসছে, তার মানে আমাদের আগের তুলনায় এটা মাইনাস করে যতটুকু আসবে ওই পরিমাণ আমাদের কমানো লাগবে বা হ্রাস করতে হবে, তাহলেই আমরা
ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী ইঞ্জিনে পরিণত করতে পারবো। দ্বিতীয়ত, আমরা যদি তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা দেখতেছি যে তাপগ্রাহকের তাপমাত্রা পূর্বে যেটা ছিল বেশি পরিমাণ করা হইলে কেবল হচ্ছে প্রত্যাবর্তী ইঞ্জিনে পরিণত করা সম্ভব। কতটুকু পরিমাণ বেশি? যেটা পেলাম তার থেকে আমাদের যেটা দেওয়া ছিল এটা 163 - 90 হবে, 90, এতটুকু পরিমাণ আমরা কি করতে হবে? বৃদ্ধি করলেই কেবল হচ্ছে ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী ইঞ্জিনে পরিবর্তন করা সম্ভব বা পরিণত করা সম্ভব। এখানে কোশ্চেন আসতে পারে যে আমরা কেন উৎসের তাপমাত্রা তাপগ্রাহকের তাপমাত্রা দুইটাই পরিবর্তন করলাম? কারণ হচ্ছে আমরা তাপমাত্রার ক্ষেত্রে যখন তুলনা করব আমাদের তাপগ্রাহক বা তাপ উৎস দুইটারই সাথেই তুলনা করে দেখতে হবে। আবার যখন আমরা তাপের সাথে তুলনা করব একইভাবে আমাদের তাপ উৎসের তাপেরও পরিবর্তন করে দেখতে হবে এবং তাপগ্রাহকের তাপেরও পরিবর্তন করে দেখতে হবে। মানে তাপমাত্রা যখন করব তখন উভয়ই করব, তাপ যখন করব তাপেরও উভয়ই। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটাও ওপেনলি আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।